আজ মনে হচ্ছে আমি সত্যিই বিয়ে করেছি জুই। আপনাকে বাসায় নিজের পরিবারের সাথে দেখে কেমন একটা বউ বউ ফিল পাচ্ছে আমার। কি করি তো বলুন। চলুন না আমরা রুমে যাই, বাসরটাও সেরে ফেলি। বাহিরের ঠান্ডা পড়ছে, বউ সাথে থাকলে শীতটাও হালাল হয়ে যাবে। জুইয়ের অন্তত মন কেঁপে উঠে আয়নের কথায়। লজ্জায় শিরশির করে উঠে শরীরের পশম। এতদিন আয়ন ঘুরে ফিরে কথা বললেও আজ যেন সরাসরি বলছে সবকিছু জুইকে। লজ্জায় জুই মিয়ে গেল আয়নের নির্লজ্জ টোটকাটা কথায়। হতভম্ব জুই, লজ্জা উঠে পালতে চাইলে বাধা দেয় আয়ন। বাম হাতে জুইয়ের কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আহা জুই, কোথায় যাচ্ছেন? জানেন না স্বামীকে রেখে কোথাও যাওয়া অমানবিক নির্যাতনের পরে আপনি চলে গেলে আমি কষ্ট পাব। তখন সেটা আমার উপর অদৃশ্য অত্যাচার করা হবে জুই। আমি ডাক্তার মানুষ, মানুষের সেবা করাই আমার ধর্ম। অথচ আমি নিজেই সেবার অভাবে শুকিয়ে যাচ্ছি জুই। আমার সেবা করার কেউ নাই। দিন দিন আমি পুষ্টিহীনতায় ভুগছি। আহা আমার কষ্ট। দিন জুই, আমাকে খাইয়ে দিন। আজকে আমি আপনাকে শুনাই আমার কষ্টগুলোর কথা। অর্ধেক খাওয়া রেখে আয়ন হাত তুলে বসল। সে সত্যি পুষ্টিহীনতায় ভুগছে এমন একটা ভাব ধরে বসল জুইয়ের সামনে। হতবাক হতবুদ্ধি জুই প্রায় কেঁদে ফেলার উপক্রম হলো। এই অসভ্য ডাক্তার যে তাকে একা পেলে এরকম কিছু করবে সে আগেই জানত। শুধু শুধু জুইকে হিংস্র করাই তার উদ্দেশ্য। এজন্যই জুই এই বাড়িতে প্রথমে আসতে চায়নি। কিন্তু মেহেরবানের মুখের উপর না করার সাহস হয়নি বিদায় অনেকটা বাধ্য হয়ে আসতে হলো এখানে। আর এই সুযোগটায় যে এই অসভ্য টোটকাটা ডাক্তার ওকে একা পেয়ে কাজে লাগাচ্ছে হারে হারে সেটা ঠিক বুঝতে পারছে জুই। লজ্জায় আশ্বাস জুই হালকা নড়েচড়ে উঠে আয়নের হাতটা নিজের কাঁধ থেকে ছাড়ানোর চেষ্টা করে কাঁপা কাঁপা স্বরে বলে, ছাড়ুন, ছাড়ুন মানে? ছি ছি জুই, এসব কি ধরনের কথা? বউ ছাড়বো কেন? বউ হলো ভালোবাসার জিনিস, আদরের জিনিস, জড়াজড়ি করার জিনিস, শীতের দিনে ঠান্ডা প্রতিরোধ করার জিনিস। এত সব ফ্যাসিলিটি পেয়ে বউ ছাড়ব কেন? নাউজুবিল্লাহ। তাছাড়া আমাদের বংশের দুই বিয়ের করার রেওয়াজ নেই জুই। এখন আমি সবাইকে ওভারটেক করে কিভাবে দুই বিয়ে করব? ছি, এসব বাজে কথা আর বলবেন না জুই। আমার লজ্জা লাগে। আমার একটা বই চলবে। চোখ বড় করে তাকায় জুই। কোথাকার কথা কোথায় টেনে নিয়ে গেল এই লোক। জুই তো শুধু তাকে আপাতত ছাড়তে বলল। প্রচণ্ড অস্তিত্ব লাগছে তার জন্য। আর এই লোক, আল্লাহ! লজ্জা জুই মিয়ে গিয়ে রাগে চাপে স্বরে বলে, আপনি সত্যি জাতা, অসভ্য ডাক্তার। আয়ন তৎক্ষণাৎ কিছু বলল না। খোলা ডাইনিংয়ে সার্ভেন্ট বা নিজের মা চলে আসতে পারে সেটা ভেবে আপাতত চুপ থাকল। তবে জুইয়ের খুলে দেয়া শাড়ির কুচিটা হাতে নিতে চাইল পরিয়ে দেওয়ার জন্য। কিন্তু তখনই ডাইনিংয়ে আগমন ঘটল জন সার্ভেন্টের। আয়নের ধরে রাখা কুচিগুলো টেবিলের নিচ দিয়ে ছেড়ে দিতে বাধ্য হলো চক্ষু লজ্জায়। কারণ সার্ভেন্টদের সাথে সাথে মেহেরবান ও কিচেন রুমে থেকে এদিকটায় আসছে। আয়ন জুইয়ের অস্তিত্বের বিষয়টি বুঝে চট করে উঠে দাঁড়িয়ে চলে গেল নিজের রুমের দিকে, কাউকে কিছু না বলে। আয়নের আর খাওয়া হলো না। কারণ উপস্থিত সার্ভেন্টগুলো তখনও মুখ টিপে হাসছিল তাদের দেখে। লজ্জায় জুই মাথা নুয়ে ডাইনিংয়ে বসে থাকল। মেহেরবান আসতেই সার্ভেন্টরা তাড়াহুড়ো করে কাজে গেলে পড়ল ভয়। মেহেরবান জুইকে খাবার নিয়ে বসে থাকতে দেখে বুঝতে পারল জুই আর খেতে পারছে না। তিনি জুইকে হাত তুলে উঠে যেতে বলল। কথা মতো জুই খুলে যাওয়া শাড়ির কুচিগুলো আঁকড়ে ধরে উঠতেই কপাল কুঁচকা মেহেরবান। ইতস্তত জুই লজ্জায় হাঁসফাঁস করে জানায়, পায়ের সাথে বেজে শাড়ির কুচিগুলো খুলে গেছে তখন। উত্তরে মেহেরবান কিছু বলল না। জুই এতো হাত নিয়ে দাঁড়িয়ে থাকল। মেহেরবান এগিয়ে এসে জুইয়ের শাড়ির কুচি করে পুনরায় পরিয়ে দিল। কিচেন থেকে জুই এতো হাত ভালো করে ধুয়ে পিছন ঘুরে দাঁড়াতেই মেহেরবান জুইয়ের হাতে এক গ্লাস দুধ তুলে দিয়ে বলে উঠে, এটা আয়নের জন্য, ওর রুমে নিয়ে যাও। গ্লাসটা হাতে নিয়ে জুই প্রচণ্ড অস্তিত্ব বোধ করল। পুনরায় আয়নের রুমে যাওয়া মানে দেয়ালে মাথা ঠুকে মরা সমিল। এমনই খুব কষ্টে বাঁচল তখন। তাও সার্ভেন্টরা হঠাৎ এসে পড়ায়। ঠোঁট কাটা অসভ্য লোক এবার যদি নিজের রুমে পুনরায় জুইকে পায় তাহলে কি করবে? জুই শুকনো ঢুক দিল বেশ কয়েকবার। মেহেরবানের মুখের উপর খুব করে বলতে চাইল, আমি পারবো না। আপনার অসভ্য ঠোঁট কাটা ছেলের জন্য দুধ নিয়ে আপনি অন্য কাউকে পাঠান। সাহসের অভাবে জুইয়ের কথাগুলো বলা হলো না আর মেহেরবানকে। মেহেরবান পুনরায় জুইকে তাড়া দিতেই জুই দুধের গ্লাস হাতে কিচেন রুমে থেকে বের হয় ধীর পায়ে। খানিকটা সময়ের পর মেহেরবান আবারও পিছন ডাকল জুইকে।
জুই ঘুরে তাকালে তিনি গম্ভীর মুখ ফের বলে, আয়নের রুম আর ফিহার রুম পাশাপাশি। তোমার যেটাতে ভালো লাগে সেই রুমে থাকতে পারো। বিষণ্ণ বিস্মিতের জুইয়ের চোখ জোড়া স্থির করল মেহেরবানের দিকে। যেটাতে থাকবে মানে? অবশ্যই জুই ফিহার রুমে থাকবে। তাহলে তিনি কেন জুইকে অপশন দিচ্ছে যে কোনো একটা রুমে থাকতে? আচ্ছা, তিনি কি জুইকে কোনোভাবে বোঝাতে চাইছেন না তো আয়নের রুমে থাকার জন্য? আর এজন্য তিনি এমনভাবে কথাটা ঘুরে ফিরে বলল জুইকে। হতবাক জুই ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরবানের দিকে। মেহেরবান জুইয়ের হঠাৎ অবুঝ দৃষ্টি দেখে তিনিও লজ্জায় পড়ে গেলেন। থমথমে পরিবেশে তিনি জুইকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায় নিজের রুমের দিকে। মা হয়ে তিনি কিভাবে ছেলের জন্য কথা বলবে? যাও তুমি তোমার স্বামী রুমে যাও। স্বামীর সাথেই তোমাকে ঘুমাতে হবে। এটা কি আদৌ ভালো দেখাবে শাশুড়ি হয়ে ছেলের বউকে বলাটা? বাসায় আরও কেউ থাকতো তখন না হয় তিনি অন্যের মাধ্যমে জুইকে এই কথাটা বলে আয়নের রুমে পাঠাতো। কিন্তু কেউ নেই বলেই তো তিনি কৌশল অবলম্বন করে জুইয়ের হাতে দুধের গ্লাস তুলে দিয়েছেন। এখন জুইয়ের অবুঝ চোখের দৃষ্টিতে তিনিও লজ্জা পাচ্ছেন। মেহেরবানের উদ্দেশ্য বুঝতে পেরে জুই লজ্জা তরতর করে কেঁপে উঠে শিরদাঁড়া। এক হাতে ধরে রাখা দুধের গ্লাসটাও তরতর করে কাঁপতে দেখে জুই দু হাতে চেপে ধরল গ্লাসটাকে। পানির তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল জুইয়ের। সে এই কোথায় এসে ফেসে গেল? আল্লাহ মালুম। মা আর ছেলে দু জন অ্যাডভান্স। কম্পিত শরীরে জুই কাঁপতে কাঁপতে কোনো রকম পৌঁছালো আয়নের দরজা অবধি। কিন্তু দরজায় নক করার সাহস হলো না জুইয়ের। শরীরের কম্পনে দুধের গ্লাস থেকে দুধ পড়ে যাওয়ার উপক্রম হলো। বুক ধরফে তৃষ্ণার্ত গলা ধুকছে খা খা করে জুইয়ের। উত্তেজনা অস্থিরতায় জুই নিজেই গ্লাসের দুধটুকু সবটা খেয়ে ফেলল একটানে। তখনই খট করে দরজা খুলে বের হলো আয়ন। জুইয়ের হাতের খালি গ্লাস দেখে সে কপাল কুঁচকাল। আয়ন কিছু বলবে তার আগেই জুই ছটফট করে আয়নের হাতে দুধের খালি গ্লাসটা তুলে দিয়ে বলল, নিন আপনার দুধ। আপনার মা পাঠিয়েছে খেয়ে নিন। কথাটা বলেই জুই আর দাঁড়ালো না আয়নের সামনে। এক দৌড়ে পালিয়ে গেল ফিহার রুমে। আয়ন খালি দুধের গ্লাসের দিকে তাকিয়ে ঠোঁট কামড়িয়ে হেসে ওঠে। জুইকে অনুসরণ করে আয়নও গেল ফিহার রুমে। তার ভাগের দুধ জুই খেয়ে নিয়েছে। এখন তারও উচিত বউয়ের সাথে সুদ আসল হিসাব করে নিজের দুধের ভাগ ফিরিয়ে নেওয়া। আয়ন দরজা টেনে রুমে প্রবেশ করে জুইকে কোথাও পেল না। ওয়াশরুম থেকে পানির শব্দ আসতেই আয়ন বুঝল জুই সেখানেই আছে। আয়ন ধীর পায়ে এগিয়ে ফিহার পড়ার টেবিলে চেয়ার টেনে বসল। জুইয়ের জন্য অপেক্ষা করল। জুই সময় নিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই মুখোমুখি হলো আয়নের। আয়নের আকস্মিক আগমনে চমকালো, ভড়কালো, হকচকিয়ে গেল জুই। আতঙ্কিত গলায় বলল, আপনি এখানে? আয়ন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাতের গ্লাসটা টেবিলে উপর রাখতে রাখতে অকপট স্বীকারোক্তিতে জুইয়ের উদ্দেশ্য বলল, দুধ খেতে এসেছি জুই। আয়নের বেগতিক সহজ সরল স্বীকারোক্তিতে মাথায় বজ্রপাত হল জুইয়ের। আয়নকে ভুল বুঝে 2 কদম পিছিয়ে গেল বুকে আড়াআড়ি হাত বেঁধে। জুইয়ের হঠাৎ কাণ্ডে আয়নও থমথমে খেয়ে গেল। সে কি এমন বলল যে জুই হঠাৎ অদ্ভুত রিয়াকশন দিল? আয়ন থেমে কপাল কুঁচকে ভাবে। বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও পুনরায় নিজের বলার কথাটা মনে মনে আওড়ালো বেশ কয়েকবার। সে দুধ খেতে এসেছে, এর মধ্যে খারাপ কি বলল? আয়ন পুনরায় ভাবল। তীক্ষ্ণ দৃষ্টিতে জুইয়ের দিকে তাকাতেই নিজের কথার অর্থটা বুঝল। তার কথাটা সম্পূর্ণ নেগেটিভ সাউন্ড করে যার জন্য জুইয়ের এমন রিয়েকশনের কারণ। আয়ন নিজেও বুঝতে পারেনি নিজের বলা কথাটা বলে সে এভাবে ফ্যাসাদে পড়ে যাবে। লজ্জা আয়নও পেল, তবে জুইকে বুঝতে দিন না। বরং অবুঝ সেজে কপাল কুঁচকে তাকালো জুইয়ের দিকে। এমন একটা ভাব যেন জুইয়ের আচরণগুলো কিছুই বুঝতে পারছে না আয়ন। জুই দাঁতে দাঁত চেপে বলে, ছি অসভ্য লোক, বের হন আপনি এই রুম থেকে। বের হব মানে? আগে আমার ভাগের দুধের দিন, যেটা আম্মু আমার জন্য পাঠিয়েছিল। কিন্তু সেটা আপনি চুরি করে খেয়ে ফেলেছেন। আর এখন আমাকে রুম থেকে বের করে দিচ্ছেন। আয়নের রাখা গ্লাসটার দিকে তাকিয়ে জুই সহজ স্বাভাবিক হলো। নিজের ভুল বুঝতে পেরে এবার সেই লজ্জায় মরি মরি ভাব হলো। বুক হাত নামিয়ে হাঁসফাঁস করে এদিক সেদিকে তাকালো। আপাতত আয়নের কোনো কথার উত্তর তার কাছে নেই। আয়ন জুইকে নত মস্তিষ্কের হাঁসফাঁস করতে দেখে সে ফের জুইয়ের দিকে এগিয়ে আসতে আসতে বলল, জুই আমার গ্লাসের দুধ ফেরত দিন। মিনমিন স্বরে জুই বলল, আমার কাছে নেই। আমাদের বাসায় গেলে আপনাকে তখন ফিরত দিব। জুইয়ের কাছাকাছি এসে দাঁড়ালো আয়ন।
দেয়ালের দুপাশে হাত রেখে মধ্যস্থে রাখল জুইকে। আতঙ্কিত জুই দেয়ালের সাথে চেপে দাঁড়াতে আয়ন জুইয়ের মুখের উপর ঝুঁকে বলে, বাকি কাম ফাঁকি, আমি নগদে বিশ্বাসী। দেখা গেল আজকে আপনি আমার ভাগের দুধ খেয়ে কাল ভুলে গেলেন, পরে আমার দুধ ফিরতে দিবেন না বলে বেঁকে বসলেন। তখন আমি কি করব? আমার কাছে তো প্রমাণ নেই আপনি আমার দুধ খেয়েছে সেটার, তাই বাকি কাজ চলবে না। এখন যখন হাতে নাতে চোর ধরলাম, তখন তো আর এমনই চোরকে ছাড়া যাবে না জুই। ডাক্তার মানুষ হলেও হিসাবে বেশ পাক্কা আমি। আরেকটা কথা, তখন আপনি ওই রকম রিয়েক্ট করলেন কেন? আমি তো তখন আমার গ্লাসের দুধের কথা বলছিলাম। কিন্তু আপনি কি মনে করেছিলেন জুই? নিশ্চয়ই দুষ্ট চিন্তা করছিলেন আমাকে নিয়ে। আপনি অনেক দুষ্ট জুই। লজ্জায় রাগে জুই আয়নের বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরাতে সরাতে চাপা স্বরে বলল, আপনার কোনো কাজ নাই, যখন তখন আমার পিছনে লাগায় আপনার কাজ। ঠোঁট কাটা লোক। ছি, কথা কি অশ্লীল। জুইয়ের ধাক্কায় আয়ন সরল না, বরং আরও ঝুঁকে পড়ল জুইয়ের মুখের উপর। আমার তো বউ ছাড়া কোনো কাজ নাই জুই। দেখুন না আমি কেমন দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছি। না, এবার বউটা না হলেই নয়, একটা হিললে আমারও করা দরকার। হৃদ একই বউকে তিনবার বিয়ে করতে পারে, আর আমি বউকে কিছু বললেই অশ্লীল হয়ে গেলাম। আচ্ছা জুই, একটা কথা বলুন তো, আমি অশ্লীল নাকি আপনার চিন্তা অশ্লীল? আমাকে নিয়ে যে তখন কিসব ভাবছিলেন সেটাকে বলবে। আমাকে আপনার এই মনে হয় জুই? আমি কি কখনো গ্লাসের দুধ খেতে না চেয়ে আপনার তো? জুই তুমুল লজ্জায় আশ্বাস হয়ে আয়নের মুখ চেপে ধরল তৎক্ষণাৎ। তেজি কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। আয়ন জোরপূর্বক জুইয়ের হাতটা নিজের মুখ থেকে ছাড়িয়ে নিয়ে ঠোঁট প্রসারিত করে দুষ্টু হেসে বলে, আসলে আমি এমনই জুই। আমি চাইতাম, বউয়ের কাছে তো সবই হালাল তাই না? লজ্জা আশ্বাস জুই তৎক্ষণাৎ পিছন ঘুরে দেয়ালের দিকে মুখ ফিরে নিল। আয়নের মুখোমুখি হওয়া সম্ভব হলো না জুইয়ের। জুই জীবনের এতটা ঠোটকাটা স্বভাবের লোকের সাথে কখনো পরিচয় হয়নি সে। আয়নের চোখের সামনে ভেসে উঠল জুইয়ের উন্মুক্ত পিঠ। আয়ন দূরত্ব গছিয়ে ঘনিষ্ঠ হল জুইয়ের সাথে। জুইয়ের শাড়ির বেদ করে উন্মুক্ত উদ্রে হাত রাখল। আয়নের ঠান্ডা হাতের স্পর্শে জুই কেঁপে উঠতেই আয়ন টেনে জুইয়ের পিঠ নিজের প্রশস্ত বুকের সাথে মেশাল। ঠোঁট বাড়িয়ে পরপর স্পর্শ করল জুইয়ের উন্মুক্ত কাঁধের উপর। কম্পিত জুই শক্ত করে শাড়ির আঁচল চেপে ধরে দাঁড়িয়ে থাকল। আয়ন দু হাতে জুইয়ের পেট জড়িয়ে ধরে ঠোঁট বুলাতে বুলাতে কানের কাছে গেল। ফিসফিস সুরে বলল, জুই রেডি আছেন তো? আমি কিন্তু আজ আপনাকে ছুঁয়ে দিব কনফার্ম। জুই আয়নের হাতে খামচে ধরে কম্পিত স্বরে কোনো রকম বলল, প্লিজ না। না শব্দটা শুনে আয়ন ছোট করে কামড় বসাল জুইয়ের কানের লতিতে। জুই অস্পষ্ট স্বরে গঙ্গাতে আয়ন হুট করে জুইকে কোলে তুলে চলল নিজের রুমে। উত্তেজিত জুই ছটফট করল আয়নের সাথে যাবে না বলে। আয়ন শুনল না, জুইকে নিয়ে নিজের রুমে গেল। দরজা লক করে জুইকে কোলে নিয়ে বসল বিছানায়। দু হাতে জুইয়ের পেট জড়িয়ে ধরে কাঁধে থুতি রাখল। ছোট করে চুমু খেল জুইয়ের খোলা কাঁধে। সিরিয়াল কণ্ঠে বলল, আপনাকে তাড়াতাড়ি না ছুঁয়ে দিলে তো আমি পিছনে পড়ে যাব জুই। আমার ছেলে দুনিয়াতে আসতে দেরি করল, আর ততদিনে হৃদের মেয়ে হয়ে গেল। সমস্যাটা তখনই কিন্তু বেজে যাবে জুই। হৃদ যে তুত্তারা মানুষ, ওর মেয়েকে কখনোই আমার ছেলে কাছে বিয়ে দিবে না। যদি আমার ছেলে ছোট হয়, হৃদ আরও তোত্তারামি করে আমাকে বলবে, তোর ছোট ছেলের কাছে আমার বড় মেয়েকে বিয়ে দিব না। তখন আমার ছেলে আটক থাকবে জুই, বউ পাবে না আপনার জন্য। আপনি আমার ছেলেকে আসতে দিচ্ছেন না দুনিয়াতে। তবে যত কিছু হোক না কেন, আমিও পিছন ছাড়ব না। হৃদ না মানলে বাপ ছেলে মিলে ছেলের বউকে উঠিয়ে কিডন্যাপ করে নিয়ে আসব। তারপরও হৃদের কাছে হার মানা যাবে না জুই। ক্ষমতা আমাদেরও আছে। ছেলেকে সোজা বলল, তোর ভিলেন শ্বশুরকে আমি সামলাব, বাবা তুমি বউ নিয়ে পালিয়ে যাও। আমরা বাপ ছেলের দুজনই আপনার জন্য ফেসে যাব জুই। শুধু আপনাদের জন্য আমার ছেলেটা দুনিয়াতে আসতে আসতে পুনরায় ফিরত গেল। দুজন দারোয়ান বিশাল গেট টেনে মেলে দাঁড়ালো। রাতের আধারে কালো গাড়িটি খান বাড়ির ভিতরে প্রবেশ করতেই তার পিছন পিছন আরো দুটো গাড়ি ঢুকলো বাড়িতে। কারো অপেক্ষা না করে হৃদ নিজেই গাড়ির পিছনের দরজা খুলে বের হলো। গায়ের পুরো কালো ড্রেস আপ করা, গায়ের কোটটা গাড়িতেই রাখা, শার্টের দু হাতা টেনে কুইন অবধি ফোল্ড করা। ঠান্ডা মাঝেও যেন শীত নেই হৃদের। দিব্যি নির্বিঘ্নে হেঁটে যাচ্ছে বাগানের খোলা বাংলোর দিকে সে। বেপরোয়া সেই আচরণ, বাম হাতের উল্টো পিঠ ছুঁয়ে ছুঁয়ে তাজা রক্ত পড়ছে জমিনের মাটিতে।
হৃদের পিছনে আসার কারো সাহস হলো না। আসিফেরও না। ভয়ে অসহায় মুখ করে পিছন থেকে তাকিয়ে রইল আসিফ। গাড়ির শব্দ ধরফিয়ে বিছানা থেকে উঠে বারান্দা গেল মায়া। উপর থেকে উকি ঝুঁকি মেরে দেখল হৃদ এসেছে কিনা। হৃদের গাড়িগুলো পার্কিং এরিয়াতে ঢুকতে দেখে মায়া চারপাশে তাকিয়ে হৃদকে খুঁজল। দেখতে পেল হৃদ খোলা বাংলোতে সাদা সোফায় উপর গা এলিয়ে শুয়ে আছে পা মেলে। মায়া দেরি করল না, এক দৌড়ে নিচে নেমে গেল। রাত তখন 12টা ছুঁই ছুঁই। গিয়ে দেখল হৃদ সোফায় গা ছেড়ে শুয়ে সিগারেট টানছে আকাশমুখী চেয়ে। এক পা সোজা করে মেলে রাখা তো অন্য পাটা স্বাভাবিক ভঙ্গিতে হাঁটু ভাঙ্গা। মায়া বিরস মুখে দাঁড়িয়ে পড়ল হৃদ থেকে কিছুটা দূরে। আজকাল প্রায় মায়া হৃদকে সিগারেট খেতে দেখে তার সামনে। এমন না হৃদ কখনো সিগারেট খায় না, খায়, তবে মার সামনে খেত না, কিন্তু আজকাল খায়। মায়া বিরস মুখে দাঁড়িয়ে থেকে বেখেয়ালি চোখ গেল সোফার উপর রাখা হৃদের বাম হাতটার দিকে। চমকিত মায়া আঁতকে উঠল হৃদের হাতের অবস্থা দেখে। সোফার উপর দিয়ে ঝুলন্ত অবস্থায় হৃদের বাম হাতটা ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে সাদা টাইলসের উপর। আতঙ্কিত মায়া দৌড়ে গেল সেদিকে। ধূপ করে ফ্লোরে বসে হৃদের রক্তাক্ত কাটা হাতটা টেনে নিতে চাইল নিজের হাতে, কিন্তু পারল না, কারণ তার আগেই হৃদ ছাড়া দিয়ে মায়া হাত ফেলে দেয় নিজের হাতের উপর থেকে। আতঙ্কিত মায়া কান্নায় ফুপিয়ে ওঠে। অশ্রুসিক্ত চোখে হৃদের দিকে তাকাতেই দেখল হৃদ আগের ন্যায় আকাশমুখে হয়ে সিগারেট টানছে। মার দিকে তাকাচ্ছে না পন্ত, কিন্তু মার স্পর্শ, মার উপস্থিতি হৃদ বুঝতে পারছে বলে নিজেকে ছোঁয়ার অনুমতি মায়াকে দিচ্ছে না। কান্নারত মায়া থেমে থাকল না। পুনরায় জোর করে নিজের দু হাতে মাঝে হৃদের হাতটা আঁকড়ে ধরতে চাইল, কিন্তু এবারও হৃদ একই কাজ করল। মায়া হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল, ধরতে দিল না, বরং চাপা শান্ত স্বরে বলল হৃদ, গেট লস্ট ফ্রম হেয়ার। মায়া ফুপিয়ে কেঁদে উঠল। হৃদের বিরুদ্ধে সামান্য খারাপ কথাটা যেখানে মায়া সহ্য হয় না, সেখানে হৃদের রক্তাক্ত অবস্থায় দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম তার। হৃদ যে মার সাথে খুব রাগ ধরে রেখে এখন ছুতে দিচ্ছে না সেটা বেশ বুঝতে পারছে মায়া। কিন্তু অসহায় মায়াও বাকি করবে। ভুল হয়ে গেছে, এখন সে কিভাবে ফেরত নিবে ওর বলা কথাগুলো। মায়া বুঝে হৃদকে নোংরা, চরিত্রহীন কথাটা বলার উচিত হয়নি, কিন্তু তখন মার মাথা কাজ করছিল বলেই তো বলে ফেলেছে। মায়া ভুল করেছে, শাস্তি স্বরূপ দীর্ঘ একটা মাস কেঁদেছে হৃদ থেকে দূরে থেকে। ভুল বুঝে আরও অপরাধ বোধ কাজ করছিল তার মনে। এখন কি মায়া ক্ষমা পাওয়ার যোগ্য না? মায়াকে কি একটা বার ক্ষমা করা যায় না? মায়া ঠোঁট কামড়িয়ে কান্না আটকিয়ে কাপা কাপা হাতে পুনরায় চেষ্টা করল হৃদের হাতটা ধরার, কিন্তু হৃদ পুনরায় একই কাজ করল। মায়া ফ্লোরে বসা অবস্থায় হেলিয়ে পড়ল হৃদের ছড়িয়ে রাখা বাম পায়ের উপর গাঢ় অপরাধ বোধে। দুহাতে হৃদের পা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে হৃদের উরুতে কপাল ঠেকিয়ে শব্দ করে ফুপিয়ে কেঁদে উঠে জড়ানো গলায় বলল মায়া, আই এমন সরি, সরি, সরি। কি করব আমি? বলে ফেলেছি, কথাটা কিভাবে ফিরত নিব আপনি বলুন। আমি আর এমন করব না তো, প্রমিস। প্লিজ আমাকে ক্ষমা করে দিন না প্লিজ। আমার অনেক কষ্ট হচ্ছে তো। সত্যি আমি আপনাকে আঘাত করতে চাইনি, বাজে কথাগুলো বলতেও চাইনি। বিশ্বাস করুন আমার প্লিজ। হৃদের বিন্দুমাত্র ভাবান্তর হলো না, আগের ন্যায় গা এলিয়ে সিগারেট টানতেই লাগলো। মার কথা আদৌ শুনছে কিনা তাও বলা দেয়। মায়াও কতক্ষণ একই ভঙ্গিতে হেলিয়ে বসে রইল, নড়ল না কেউ। খানিকটা সময়ের পর মায়া উঠে হৃদের পাশে বসল অশ্রুসিক্ত নয়নে। তখনই মার চোখে পড়ল হৃদের বুক বরাবর তাজা কাটা ছেঁড়ার দাগটার দিকে। মায়া আঁতকে উঠে হৃদের শার্টের বোতামের হাত দিতে নেয়, কিন্তু হৃদ মার হাতটা ঝাড়া দিয়ে ফেলে বলে, নোংরা কিছু ছোঁয়ার দরকার নেই, দূরে থাকো। মায়া জোরপূর্বক হৃদের গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠে বলে, আমি আর এমন বলবো না আপনাকে, কখনো আপনার অমান্য করব না। আপনার সব শাস্তি মঞ্জুর, তারপরও আমাকে একটু দেখতে দিন না আপনাকে প্লিজ। আপনার বুকের পাশটা অনেকটা কেটে গেছে তো, একটু ধরতে দিন না আমাকে। সিগারেটের তীব্র গন্ধে খুব খুব কেসে উঠল মায়া। তারপরও হৃদের গলা জড়িয়ে ধরা ছাড়ল না। মায়া হৃদের নড়চড় না দেখে মায়া আরও চেপে বসল হৃদের শরীরের সাথে। হৃদের গলায় মুখ গুজে বলল, আপনি তো আমাকে ভালোবাসেন না, আর এখন আপনাকে একটু করে ছুতেও দিচ্ছেন না আমাকে। আমি কি করব বলুন? আপনি বললে আমি বিয়েটা ভেঙে দিতে দেব। থাক, আপনার জোরপূর্বক আমাকে বিয়ে করতে হবে না। আমি কালই গিয়ে আব্বুকে না ক। মায়া কথা শেষ হলো না।
তার আগেই হৃদ সিগারেট টেনে অবশিষ্ট ধোঁয়াটা নিজের মুখে রাখল। জ্বলন্ত সিগারেটের আগুন চেপে ধরল মার কোমরে। আগুনের তাপে হকচকিয়ে গেল মায়া। কোমরে জ্বলন্ত সিগারেটের তাপ পেতেই মায়া ঠোঁট ফেরে কেঁদে উঠল হৃদের ভয়। আর সেই সুযোগটায় কাজে লাগালো হৃদ। মায়া ঘাড় টেনে চেপে ধরল নিজের ঠোঁট। ততক্ষণ হৃদ মায়ার ঠোঁট আঁকড়ে রাখল যতক্ষণ না পর্যন্ত হৃদের মুখে জমিয়ে রাখা সিগারেটের সম্পূর্ণ ধোঁয়া মার পেটে চালান না হচ্ছে। মায়া নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। দু হাতে হৃদকে প্রাণপূর্ণ ধাক্কিয়ে ছটফট করতে লাগলো হৃদের থেকে ছাড়া পাওয়ার জন্য। এতে হৃদ আরো শক্ত করে চেপে ধরল মায়াকে নিজের সাথে। মার ছটফটের কারণে হৃদ মায়াকে নিয়ে এলিয়ে শুয়ে পড়ল সোফার উপর। মায়া দু হাত বেঁধে মাথার উপর দিয়ে সোফায় চেপে ধরে রাখলে মার সকল ছটফট করা এক মুহূর্তেই বন্ধ হয়ে গেল হৃদের বক্ষতলে পিষ্ট হয়ে। গুটি কয়েক মিনিট পর হৃদ মার ঠোঁট ছেড়ে উঠে বসতেই মায়া ছাড়া পেয়ে বুকে হাত দিয়ে কাশতে কাশতে সেও উঠে বসল সোফার উপর। হৃদের দেওয়া সম্পূর্ণ সিগারেটের ধোঁয়া মার পেটের ভিতর দলা পাকিয়ে আসতেই মায়া গড়গড় করে বমি করে দিল ফ্লোরে উপর হৃদের সামনে। হৃদ যেন দেখেও দেখল না, বরং সোফার টেবিল থেকে পুনরায় সিগারেট আর লাইটার নিয়ে সিগারেটে আগুন ধরিয়ে খেতে খেতে উঠে চলে গেল বাসার ভিতরের দিকে। রাত তখন প্রায় 2টার ঘরে। মায়া হৃদের রুমে লুকিয়ে চুকিয়ে প্রবেশ করল। গায়ের ওড়নাটা দুপাশ টেনে দেওয়া, চুলগুলো সব হাত খোপা করা। আবছা আলোয় মায়া স্পষ্ট দেখতে পেল হৃদ গলা অবধি ব্ল্যাঙ্কেট টেনে কাত হয়ে ঘুমিয়ে আছে বিছানায়। মায়া ভয় ভয় নিয়ে হৃদের পাশে দাঁড়ালো। হালকা হৃদের মুখের উপর ঝুঁকে উকি মেরে দেখল সত্যিই হৃদ ঘুমিয়েছে কিনা। হৃদের ঘন নিঃশ্বাস আর বন্ধ দু চোখের পাতা দেখে মায়া বুঝল হৃদ সত্যি ঘুমিয়ে পড়েছে। মায়া নির্ভয় হলো, স্বস্তির শ্বাস ফেলল। ওড়নার আঁচলে লুকিয়ে রাখা কাটা ছেঁড়ার মলমটা বের করল। হৃদ ব্যথা পেয়েছে মূলত এই একটা কারণে এখনো অবধি ঘুমাতে পারেনি মায়া ছটফট করতে করতে। কখন হৃদ ঘুমাবে আর মায়া এই রুমে আসবে, সেই চিন্তায় রুমে পায়চারি করে সময় কাটিয়েছে সে। মার তখন বমি করে কাঁদতে কাঁদতে হৃদের পিছন পিছন সেও রুমে চলে এসেছিল। কিন্তু হৃদের ভয়ে ফের হৃদের কাছে আসার সাহসে কুলায়নি। তাই এতক্ষণ যাবৎ নিজের রুমেই ছিল সে। রুমের ড্রিম লাইট চালানো। মায়া হৃদের পাশে বসে হৃদের হাতটা বের করতে চাইল ব্ল্যাঙ্কেটের নিচ থেকে। কিন্তু এতে হৃদ হালকা নড়াচড়া করতেই মায়া ভয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। কিভাবে কি করবে ভেবে পুনরায় গিয়ে দাঁড়ালো হৃদের পায়ের দিকে বেডের পাশে। মায়া ঠায় জায়গায় দাঁড়িয়ে থেকে বার কয়েক উকি মেরে দেখল হৃদ পুনরায় নড়াচড়া করছে কিনা। না, হৃদের নড়াচড়া দেখতে না পেয়ে মায়া দারুণ একটা বুদ্ধি খাটাল। হৃদের পায়ের কাছে ব্ল্যাঙ্কেটের নিচ দিয়ে ঢুকে হৃদের গলা দিয়ে বের হলো। কচ্ছপের মতো হালকা মাথা বের করে উকি মারল হৃদ উঠে গেছে কিনা দেখতে। হৃদকে ঘুমন্ত অবস্থায় পেয়ে মায়া টুপ করে ফের মাথা ঢুকিয়ে ফেলল ব্ল্যাঙ্কেটের ভিতর। হৃদের শরীরের সাথে চেপে চেপে সোজা হয়ে শুল। হৃদের বাম হাতটা টেনে নিজের শরীরের উপর রেখে ব্ল্যাঙ্কেটের ভিতর গাঢ় অন্ধকারের মধ্যে হাতের মলমটার ক্যাপ খুলে হাতড়ে হাতড়ে হৃদের হাতটাতে ধীরে ধীরে ফু ফু দিয়ে দিয়ে সেখানটায় যত্ন সহকারে ঔষধ লাগিয়ে দিল। হাতের চিনচিন জ্বালা পুরায় হৃদের ঘুম ভেঙে যায়। ঘুমের রেশ কাটাতে হৃদ চোখ খিচে বন্ধ করে রাখল কয়েক সেকেন্ড। বিরক্তিতে কপাল কুঁচকাল। কাঁচা ঘুম ভাঙার দারুণ হৃদের মেজাজটাও চটে গেল ততক্ষণে। সবেমাত্রই শুয়েছিল সে, কিন্তু বুকের ভিতর তীব্র খচখচ নড়াচড়ায় কারণে হৃদ শান্তিতে ঘুমাতে পারছে না। হৃদ চোখ খুলে তাকিয়ে সামনে কাউকে দেখতে পেল না। বিরক্তির ভাঁজ আরো কয়েকটা পড়ল কপালে। পুরোপুরি ঘুমের রেশ কাটিয়ে মাথার নিচের গুজের রাখা হাতটা বাঁকিয়ে গায়ের ব্ল্যাঙ্কেটটা হালকা উঁচু করে ধরতেই দেখল তার বুকের মধ্যে কারো উপস্থিত। ড্রিম লাইটের আলোয় হৃদ স্পষ্ট দেখল মার মাথা আর নড়াচড়া করা হাত দুটো। হৃদ সতর্কতার সহিত উঁচু করে রাখা ব্ল্যাঙ্কেট ছেড়ে দিল। পুনরায় বালিশের উপর মাথা রেখে চোখ বন্ধ করে নিল। আপাতত সে ঝামেলা পাকাতে চাচ্ছে না। বুকটা তার এমনিতেই খালি পড়ে আছে অনেক দিন ধরে। এখন যখন বউটা তার নিজ থেকেই কাছে এসেছে তখন সেও ঘুমের ভান ধরে পড়ে থাকবে বিছানায়। তারপরও বউকে বুকে পাওয়ার সুযোগটা মিস করবে না। মায়া তীব্র খচখচ আর নড়াচড়া করে অন্ধকারের মধ্যে হাতুড়ে হৃদের হাতে মলম লাগিয়ে দিল। হৃদের বুকের কাটা জায়গায় মলম লাগাতে গিয়ে তখনই বিপত্তি ঘটল হৃদের গায়ের টি শার্ট নিয়ে। এটা খুলতে গিয়ে যদি হৃদ জেগে যায় তো নিশ্চয়ই ঘুম থেকে উঠে মায়াকে উল্টো হাতে ঘুরিয়ে দুটো থাপ্পড় মারবে এখানে আসার দায়। ভয়ার্ত মায়া শুকনো ঢুক গিলে পুনরায় হৃদের গলার ব্ল্যাঙ্কেট দিয়ে মাথা বের করল।
হৃদের মুখোমুখি হয়ে দেখল হৃদ এখনো ঘুমিয়ে আছে কিনা। না, কোনো নড়াচড়া নেই। মায়া খুশি মনে টুক করে আবারও ব্ল্যাঙ্কেটের ভিতর মাথা গলিয়ে দিল। হাতে হৃদের কোমরের টি শার্ট আঁকড়ে ধরে টেনে হৃদের বুকের উপর উঠাতে চাইল। কিন্তু বিপত্তি বাজল। হৃদ কাত হয়ে শুয়ে থাকায় হৃদের শরীরের নিচে চাপা পড়া টি শার্টের অংশটা কোনো মতেই মায়া টেনে উপরে তুলতে পারছে না। নড়াচড়া করে শক্তি খাটিয়ে খাটিয়ে ব্ল্যাঙ্কেটের ভিতর ঘেমেও যাচ্ছে, তারপরও হার মানছে না। এক প্রকার যুদ্ধ লেগে যাওয়ার সামিল মায়া ব্ল্যাঙ্কেটের ভিতর হৃদের টি শার্ট ধরে টানাটানি করা লেগে যেতে দেখেই হৃদ মার কষ্টটা বুঝতে পেরে নিজের শরীর উঁচু করল হালকা, যাতে মায়া বুঝতে না পারে ততটা। সুবিধা পেয়ে ক্লান্ত মায়া এবার খুব সহজেই হৃদের টি শার্টটি দুহাতে টেনে হৃদের বুকের উপর উঠাল। অন্ধকারের মধ্যে ফের হাতড়ে হাতড়ে হৃদের বুকের কাটা জায়গায় গুলোতে খুঁজে খুঁজে মলম লাগালো। কাজ শেষ হতেই মায়া এবার বের হতে চাইল। মায়া নড়েচড়ে করে হৃদের বুক থেকে সরে আসতে চাইলে হৃদ খুব কৌশলেই ঘুমের ভান ধরে তৎক্ষণাৎ হাতে মায়াকে জড়িয়ে নিল নিজের সাথে। আপাতত বউকে যেতে দিতে চাচ্ছেন না বলেই তার এমনটা করা। বউয়ের সাথে মান অভিমান আছে তার, কিন্তু তাই বলে এখন বউকে বুকে পেয়েও ছেড়ে দিবে এমনটাও না। মায়া ভয়ে হকচকিয়ে উঠে হৃদের হঠাৎ জড়িয়ে ধরায়। এখন নিশ্চয়ই হৃদ উঠে যাবে মায়া নড়াচড়া করলে। সেই ভেবে মায়া আর নড়াচড়া করল না, বরং চুপচাপ শুয়ে থাকল। হৃদ ঘুমিয়ে পড়লে মায়া চুপচাপ উঠে যাবে নিজের রুমে। তাছাড়া হৃদ তো আর জানে না মায়া ব্ল্যাঙ্কেটের নিচে আছে সেটা। মায়াকে তো দেখা যাচ্ছে না, তাই হৃদও বুঝতে পারবে না মায়া কোথায় আছে সেটা। নিজের নিরাপত্তার কথা ভেবে মায়া চুপচাপ শুয়ে থাকলো, হৃদের বক্ষতলে আটকা পড়ে। অপেক্ষা করল হৃদের কখন ঘুমিয়ে পড়বে সেটার জন্য। অধৈর্য মায়া হৃদের অপেক্ষা করতে করতে একটা সময় নিজেই হামি দিতে দিতে ঘুমিয়ে পড়ল হৃদের বুকে। মার ঘন ঘন নিঃশ্বাস হৃদের বুকের মাঝে ভারী খেতেই হৃদ চোখ মেলে তাকায়। বুঝতে পারে তার বউ ঘুমিয়ে পড়েছে। হৃদ গায়ের ব্ল্যাঙ্কেট সরিয়ে মার বাহু টেনে নিজের বালিশে শোয়াল। মার আদুরের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে হৃদ গুমট শ্বাস ফেলে নিজের নাক চেপে ধরল মার ফোলা ফোলা গালে। হৃদের অস্থির বুকটা আরো অস্থির হয় যখন বউটা তার এইভাবে পাগলামো করতে করতে তার কাছে আসে তখন। তার পাষাণ বুকে প্রশান্তি ঢেউ বয়ে যায় বউটার অল্প সান্নিধ্যেই। কি এক অবস্থা তার! আজকাল নিঃশ্বাস নেওয়াটাও মুশকিল হয়ে উঠেছে এই বউটাকে ছাড়া। এই বউটা বিহীন মনে হয় যেন সে অক্সিজেনের অভাবে মারা যাবে যে কোনো সময়। এই বউটা তার কাছে থাকবে না, এই একটা শব্দতেও হৃদের মাথায় আগুন ধরে যায়। ইচ্ছা করে দুনিয়ায় সবকিছু ধ্বংস করে দিতে, নয়তো এই বউটাকেই তার সাথে পিষে ফেলতে, যাতে আর কারো নজরে না পড়ে তার বউ। শুধু তার হয়ে থাকুক সারা জীবন। সে তার বউকে ভালোবাসে, এক বুক ভালোবাসা বউয়ের জন্য। আজীবন বউকে ভালোবাসলেও কখনো কমার নয়। হৃদের ভালোবাসা অপরিসীম। দুনিয়ায় কোনো কিছুর সাথে তুলা করলেও হৃদের ভালোবাসা ন্যায় গভীর কোনো কিছুই হবে না এমনটা তার ধারণা। তার এই বউটাকে চাই, বউয়ের ভালোবাসাকে চাই। মায়া শুধু হৃদকে দেখুক, বুঝুক, অন্য কাউকে আর না দেখুক। সে পাগল হয়ে যাবে এই বউটাকে ছাড়া। সত্যিই মরে যাবে ধুকে ধুকে। মার গালে হৃদের চেপে থাকা নাকটা উঠিয়ে পরপর ঠোঁট বুলাল মার এক গালে, ওই গালে। মার কপালে, বন্ধ চোখের পাতায়, নাকের ডগায় ছোট ছোট চুমু খেয়ে মার কানের কাছের মুখ নিয়ে ফিসফিস স্বরে বলে, আই লাভ ইউ বউ। আমার ভালোবাসার শ্রেষ্ঠতম নারী তুমি। আমার রাজ্যের রানী তুমি। আমার অবুঝ পাখি তুমি। আমার পরকালের সাথী তুমি। আমার অশান্তির শান্তি তুমি। আমার শত দেওয়ানাপানের কারণ তুমি। আমার শেষ ঠিকানা তুমি। তোমাতে মন্ত আমি। কথাগুলো বলতে বলতে হৃদ মার সাথে ঘনিষ্ঠ হল। মার কোমর চেপে নিজের সাথে মেশাল। মায়া বুকের ওড়নাটা টেনে খুলে একপাশে রাখল। ঘুমন্ত মায়াও যেন কেঁপে কেঁপে উঠছে হৃদের স্পর্শের অতলে। হৃদ মার বুকে নিজের জন্য জায়গায় করে নিয়ে মুখ বুজাল মার গলায়। এক হাতে মার কোমর চেপে ধরে এক পা উঠাল মায়া শরীরে। মায়াকে ঝাপটে জড়িয়ে ধরে প্রশান্তিতে চোখ বন্ধ করল। সকাল 9টা নাগাদ রুম থেকে রেডি হয়ে বের হলো মায়া। জুইকে নিয়েও ইতিমধ্যে আয়ন পৌঁছে গেছে খান বাড়িতে। যেহেতু মার বিয়ের শপিং হৃদ আগে থেকেই করিয়ে রেখেছিল, তাই পুনরায় আর কারো শপিং করতে যাওয়া হলো না। ফিহাও আসল না। আরিফ চেয়েছিল ফিহাকে নিয়ে ঢাকা আসতে, কিন্তু ফিহা না করে দেয়। কারণ তাদের বিয়ের সময় করা শপিং, প্রচুর শপিংয়ের ড্রেস এখনো অনেক বাকি আছে ফিহার কাছে। তাছাড়া বিয়ের সময় দুই বাড়ির থেকে পাওয়ার অসংখ্য ড্রেস এখনো পুরো কভার ভরপুর।
সেখানে থেকেই যেটা ভালো লাগে পরে নিবে ফিহা। তারপরেও পুনরায় আরিফের টাকা খরচ করতে চাইল না। আরিফ ফিহাকে নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল শপিংয়ের জন্য, এবং আসার সময় মায়া আর জুইকে সাথে নিয়ে আসার কথা থাকলেও এখন যখন আরিফ যাচ্ছে না, তাই মায়াকে আর জুইকে যত দ্রুত সম্ভব আশুগঞ্জ ফিরতে আদেশ জারি করল শফিকুল ইসলাম ও রেহেনা বেগম। যেহেতু বিয়ে 4 দিন পর থেকে শুরু হবে, সেহেতু এখন মার খান বাড়িতে থাকা কোনো মানে হয় না। তাছাড়া বিয়ের নিয়ম বলতেও একটা কথা আছে। হেনা খান বুঝল সম্পূর্ণ বিষয়টি। বিয়ের আগের সত্যি স্বামীর বাড়িতে থাকা ভালো দেখায় না, বিদায় তিনিও যত দ্রুত সম্ভব সকাল সকাল মায়াকে আশুগঞ্জ পাঠানোর ব্যবস্থা করল। সেই সাথে মেহেরবানকেও ফোন করে জানায় জুইকে নিয়ে দ্রুত খান বাড়িতে আসতে। এজন্য মেহেরবানের কথা অনুযায়ী আয়ন জুইকে নিয়ে সকাল 8টার দিকে খান বাড়িতে হাজির হয়েছিল। সাথে করে বেশ কিছু শপিং ব্যাগও ছিল জুইয়ের জন্য। মূলত আয়ন এসব কিনেছিল কালি জুইয়ের জন্য। রিদ মার জন্য দেশের বাহির থেকে অগ্রিম শপিং করে রেখেছিল বলে সেও জানত জুইকে নিয়ে কেউ হয়তো আর শপিংয়ে যাবে না। তাই সে কাজের ব্যস্ততার ফাঁকেও শপিংয়ে কাজটা সেরে নিয়েছিল জুইয়ের জন্য। মায়া কালো বোরকায় পরিপাটি হয়ে বের হয়। রাতের কথা তার মনে নেই এমনটা না, মনে আছে। তবে সকালে মায়া নিজের রুমে নিজেকে আবিষ্কার করেছিল বলে বুঝতে পারছে না আসলে মায়া কখন নিজের রুমে আসল। অনেক চেষ্টা করেও মায়া মনে করতে পারল না রাতে কখন হৃদের রুম থেকে নিজের রুমে ফিরেছিল সেটা। রাতে হৃদের সাথে ঘুমিয়েছিল এতটা মনে আছে, বাকিটা মনে নেই বলে মায়া খুব স্বাভাবিকভাবেই রেডি হয়ে বের হয় রুম থেকে। হাতে পায়ে কালো মোজা, উঁচু জুতার সাথে মুখে কালো নেকাব বেঁধে রাখা। হেনা খান মায়াকে নাস্তা করিয়ে বাসার বাহিরে বের হন গাড়ির উদ্দেশ্য। আরাফ খান মায়াকে আর জুইকে আশুগঞ্জ নিয়ে যাবেন দায়িত্ব করে। তাদের সাথে এক গাড়ি বডিগার্ড দেওয়া হচ্ছে সেফটির জন্য। মায়া ঘর থেকে বের হয়ে বাগানের আশেপাশে তাকিয়ে হৃদকে খুঁজল ডাগর ডাগর আখিদয় ঘুরিয়ে। প্রথমে খুঁজে না পেল, ঠিক তারপর মুহূর্তে পেয়ে যায়। উৎফুল্লর মায়া হেনা খান বলে এক দৌড় দিল হৃদের উদ্দেশ্য। হৃদ খোলা বাংলোতে বসে আছে, অফিসিয়াল গ্যাটাপে বসা। গায়ের আকাশি রঙা কোটটা পাশে রাখা। বাম হাতে কফির মগ চেপে ধরে ডান হাতে ল্যাপটপের কিবোর্ড চালিয়ে মনোযোগ সহকারে কিছু দেখছে। হৃদের মনোযোগ ভস্ম হয় মার হঠাৎ আগমনে। হৃদ মার উপস্থিতি বুঝে যেন বুঝল না, চুপচাপ কাজ চালিয়ে গেল। এমন একটা ভান ধরল যেন হৃদ সত্যি মার উপস্থিতি বুঝতে পারছে না। মায়া হাঁপাতে হাঁপাতে সোজা হয়ে দাঁড়ালো। হৃদের মনোযোগ আকর্ষণ করতে গলা কাশল। হৃদ বুঝেও না বুঝার মতো করেই রইল। মায়া 2 কদম এগিয়ে এসে হৃদের সামনে টি টেবিলের পাশে দাঁড়ালো। এক হাতে মুখের নিকাব উঠিয়ে মাথার উপর রাখল। উকি ঝুঁকি মেরে রাতে কেটে যাওয়া হৃদের বাম হাতটা দেখতে চাইল। দেখল সেখানটায় ঔষধ লাগানোই আছে। স্বস্তির মায়া চোখ আউড়িয়ে হৃদের বুকে তাকালো, কিন্তু চোখে পড়ল না কিছুই। কারণ হৃদ শার্টের সবগুলো বোতাম আটকিয়ে রেখে গলায় টাই বেঁধে রেখেছে। অপরাধী মায়া হাসফাস করল হৃদের সাথে একটু করে কথা বলতে, কিন্তু হৃদের কাছ থেকে সুযোগ না পেয়ে ঘুরঘুর করে হৃদের এপাশ থেকে ওপাশ দাঁড়াচ্ছে বারবার। তারপরও হৃদের মনোযোগ আকর্ষণ করতে না পেরে একটু করে বলল, দেখুন না, আমি চলে যাচ্ছি তো। মায়া কথায় বিরক্তির চোখ তুলে তাকায় হৃদ। ধমক স্বরে বলল, কি সমস্যা, কি চাই? হৃদের ধমকে হালকা কেঁপে উঠল মায়া। ভয়ে মিনমিন স্বরে বলল, কিছু চাই না। ও, গেট আউট ফ্রম হেয়ার। মায়া গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকলো, নড়ল না। হৃদ বিরক্তি প্রকাশ করে পুনরায় ল্যাপটপের স্ক্রিনে তাকালো। মনোযোগ হওয়ার চেষ্টাও করল। মায়া শুকনো রূপ গিলে চোখ বুলিয়ে এদিক সেদিকে দেখল। আশেপাশে তেমন কাউকে না দেখে ঝুঁকে টুক করে হৃদের গালে চুমু খেয়ে নিল। হৃদ কেঁপে ওঠে। কিবোর্ডে চলিত থাকা হাতটা মুহূর্তেই থেমে যায়। তবে মার দিকে চোখ তুলে তাকালো না, বরং কয়েক সেকেন্ড থেমে থেকে হৃদ পুনরায় কাজে মনোযোগী হয়। মায়া হৃদকে চুপ থাকতে দেখে সাহস পেল। এপাশ থেকে ঘুরে ওপাশে গিয়ে দাঁড়ালো, তাও হৃদের সাথে চেপে চেপে। হৃদকে শান্ত দেখে সাহসী মায়া এবারও টুপ করে হৃদের অপর গালের শব্দ করে চুমু খেয়ে দৌড় লাগালো গাড়ির উদ্দেশ্য। হৃদ কেঁপে উঠে খেয়ে হারিয়ে অল্প কফি পড়ল ল্যাপটপের কিবোর্ডের উপর। মায়া চলে গেল আর দাঁড়ালো না। হৃদ প্রেময় মোহিত দৃষ্টি তুলে তাকালো মার দৌড়ে চলে যাওয়ার দিকে। বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকলো, যতক্ষণ না মায়া গাড়িতে উঠে বসছে ততক্ষণ পর্যন্ত। মার গাড়িটি ছেড়ে দিতেই হৃদ দীর্ঘ শ্বাস ফেলে টেবিল থেকে টিস্যু নিয়ে ল্যাপটপের কিবোর্ডের উপর পড়া কফির পানিটুকু মুছল। ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো।
আপাতত তার কাজ শেষ। বউয়ের জন্যই এতক্ষণ যাবৎ বাসায় বসেছিল, নয়তো অনেক আগেই চলে যেত অফিসে। সোফার উপর থেকে কোটটা নিয়ে গায়ে জড়াতে জড়াতে সামনে হাঁটল। বডিগার্ড সহ সবাই হৃদের জন্য অপেক্ষা করছিল এতক্ষণ। হৃদ কাছে যেতেই গাড়ির দরজা খুলে দেয় একজন বডিগার্ড। হৃদ গাড়িতে উঠে বসল। আসিফ বসল ড্রাইভারের সঙ্গে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই হৃদ গম্ভীর মুখে আসিফকে ডেকে বলল, আসিফ, তোর কি মনে হয় বিয়েটা ঠিকঠাক হবে? আসিফ চমকে তাকালো হৃদের দিকে। বিয়েটা ঠিকঠাক ভাবে হবে মানে? বিষয়টি তখনও বুঝল না। প্রশ্ন সিক্ত গলায় বলল, জি ভাই। হৃদ সরাসরি উত্তর করল না আসিফের কথায়। নিজের মধ্যেই সবকিছু চেপে রাখল। বরং আসিফকে যেটা বলল সেটা হলো, সিকিউরিটি বাড়িয়ে দে তোর ভাবির। হৃদের মনোভাব বুঝে উঠতে পারল না আসিফ। শুধু মুখে এতটুকু বলল, সিকিউরিটি দেওয়া আছে ভাই। হৃদ সিটে গা ছেড়ে দিতে দিতে বলল, আরও বাড়িয়ে দে। মায়া আশুগঞ্জ এসেছে আর গোটা 2 দিন পার হলো। এই 2 দিন বেশ ভালোই ব্যস্ততায় কেটেছে সবার। বিয়ে উপলক্ষে বেশ গমগম পরিবেশ মার পরিবারের সবার মধ্যে। মার নানা বাড়ি, চাচা বাড়ি, বোনের শ্বশুর বাড়ির লোকজনও উপস্থিত হয়েছে আরও একদিন আগেই। সবই ঠিকঠাক চলছে। 2 বাড়িতে পুরো দমে বিয়ে ডেকোরেশনে কাজও চলছে তড়জড় করে। কাল থেকে বিয়ের সকল অনুষ্ঠান শুরু। কাল মার হলুদ সন্ধ্যা অনুষ্ঠান, পরশুদিন বিয়ে। হৈহুল্লোড় উল্লাসের আমেজ পড়েছে মার কাজিন ছেলে মেয়েদের উপর। কে কি পরবে সেই নিয়ে ড্রেস কোড মিলাচ্ছে সবাই। তবে মায়াদের বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে বয়োজ্যেষ্ঠ গুরুজনরা বড়ই আহ্লাদের সুরে হাই হুতাশ করছে শফিকুল ইসলামের কাছে। থেকে থেকে তীব্র আর্তনাদ করে বলছে, হাই হাই, শফিক, তোর এত সুন্দর মেয়েটারে শেষমেশ একটা গুন্ডা পোলার হাতে তুলে দিচ্ছিস। দেশে কি ভালো ছেলের অভাব পড়ছে? ওই বড়লোক গুন্ডা পোলা তোর মেয়ের সাথে সংসার করব না রে। 2 দিন যাইতে না যাইতে ঠিকই তোর মেয়েরে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। এখন সময় আছে শফিক, এই বিয়েটা বন্ধ করে দে। তোর মেয়ের জীবনটা বাঁচা। এসব কথার বিপরীতে শফিকুল ইসলাম চুপ থাকেন। দীর্ঘ শ্বাস ফেলেন। তিনি নিজেও মায়াকে এমন গুন্ডা ছেলের কাছে বিয়ে দিতে চান না। কিন্তু উনার মেয়ের কাছে তার হাত পা বাঁধা। মায়া ওই বাড়ির ছেলের জন্য কান্নাকাটি করে, পাগলামি করে। তাই বাবা হিসাবে মেয়ের কথা রাখতে দায়িত্ব পালন করছেন শুধু। বাকিটা মেয়ের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন তিনি। দুপুর 12টা। দীর্ঘ শ্বাস ফেলে তিনি রাস্তায় দাঁড়িয়ে থেকে বাড়ির গেট ঠিক করছেন মিস্ত্রি দিয়ে। এই গেটটাও ওই বাড়ির ছেলেই গুন্ডামি করে ভেঙে গেছে সেদিন রাতে। এতদিন বিয়ের ব্যস্ততার জন্য ঠিক করতে পারেনি, তাই আজ কাজ করাচ্ছেন। বিয়ের বাড়ি মানুষ জন্য আসছেন, সেখানে বাড়ির গেট ভাঙা জিনিসটা খারাপ দেখায় বলেই তিনি দ্রুত হাতে মিস্ত্রি দিয়ে কাজ শেষ করছেন। শফিকুল ইসলাম হৃদের উপর প্রচণ্ড বিরক্ত। উনার সেই বিরক্তিতে আরও ঘি ডালার মতন কাজ করে যখন তিনি দেখেন মার জন্য হৃদের ঠিক করে দেওয়া 4 জন বডিগার্ডকে চোখে পড়ে। বিরক্তিতে সাথে সাথে উনার নাক মুখ বুজে গেল। আজ 3 ধরে এই মেয়েগুলো মার চারপাশে ঘুরঘুর করে অকারণে। প্রথমে বিষয়টি উনারও আজব লেগেছিল, কিন্তু তারা বলে মার সিকিউরিটির জন্য তাদের পাঠিয়েছেন হৃদ খান। এই থেকেই বিষয়টি আদিক্ষেতা মনে হচ্ছে উনার। অনেকটা এমন হলো জুতা মেরে গরুদান। উনার ছোট অবুঝ মেয়েটির জীবনটা রিস্ক পড়ে গেছে শুধুমাত্র ওই বাড়ির ছেলের জন্য। আজ মায়া সিকিউরিটি ছাড়া কোথাও যাওয়াটা নিরাপদ না শুধুমাত্র হৃদের জন্যই। উনার মেয়ের জীবনের না আসলে আজ সবকিছুই ঠিকঠাক থাকতো, মায়াও নর্মাল জীবন লিড করতে পারত। সারাক্ষণ প্রাণ হারানো ভয়ে থাকতে হতো না। যত সব বদরামি। উনার মেয়েকে বিপদে ফেলে সিকিউরিটি দিচ্ছে। তাছাড়া বিয়ে উপলক্ষে মায়াকে উনার বাসায় রাখছেন, তিনি কোথাও বের হতে দিচ্ছে না। তাহলে বাড়ির ভিতরে কেন মায়াকে সিকিউরিটি দিতে হবে সেটাও বুঝল না তিনি। মার পরিবারের কি মায়াকে সেফটি দিতে পারবে না? তাছাড়া এত সাহস কি কারো হবে নাকি উনার বাড়িতে এসে গোটা 50-60 জন মানুষকে পেরিয়ে মার উপর হামলা করার? ভুলেও হবে না। সবকিছুই আদিক্ষেতা। ওই বাড়ির ছেলের বাড়াবাড়ি। শফিকুল ইসলামকে পরিবারের সামনে, আত্মীয় স্বজনদের সামনে, পাড়া প্রতিবেশীদের সামনে খুই করতে ছোট করতেই মূলত এই সব সিকিউরিটি পাঠিয়ে ওই বাড়ির ছেলে। আর এজন্য কত মানুষের কানাঘুষা করে শুনতে হচ্ছে উনাকে। চাপার আগে বিরক্তিতে আরও অতিষ্ঠ হয়ে উঠল শফিকুল ইসলামের মন। বিষিয়ে উঠল হৃদের প্রতি। মায়া মামাতো বোন রিধি, স্কুল পড়ুয়া মেয়ে, খুবই ছোটখাটো সহজ সরল মেয়েটি ক্লাস 2 পড়ে। মা বাবা ভাই বোনদের সাথে মার বিয়েতে এসেছে।
মিষ্টি দেখতে মেয়েটির গায়ে কালো ফ্রক পরা, চুলগুলো সব জুটি করা। এক হাতে আইসক্রিমের কোণ চেপে ধরে খেতে খেতে হেলে দুলে অন্য হাতে সাদা প্যাকেটে মুড়িয়ে ছোট একটি পুঁটলি নিয়ে হাজির হলো কিচেনে। মেয়েটির আগমনে হকচকিয়ে কাজের মহিলাটি এদিক সেদিকে তাকিয়ে রিধিকে নিজের কাছে টেনে নিল। দ্রুততার সঙ্গে চট করে রিধির হাত থেকে ছোট কাগজের পুঁটলিটি নিয়ে নিজের শাড়ির আঁচলে লুকিয়ে ফেলল। পুনরায় এদিক সেদিকে তাকিয়ে রিধির উদ্দেশ্যে ভয়ার্ত কণ্ঠে বলল, মামুনি, তোমাকে এই কাগজ নিয়ে আসার সময় কেউ দেখেছে? রিধি মাথা নাড়িয়ে না বুঝাল, যার অর্থ কেউ দেখেনি। রিধির উত্তরে স্বস্তির হলো কাজের মহিলাটি। রিধির বাচ্চা মন কৌতূহল বশত প্রশ্ন করে ফেলে মহিলাটিকে, এটাতে কি ছিল আন্টি? কাজের মহিলাটি ভয়ার্ত চোখচোরা এদিক সেদিকে তাকিয়ে দেখল কেউ আছে কিনা। কাউকে না দেখে তৎক্ষণাৎ হাসি মুখে রিধির গাল ছুঁয়ে আদর করে বলল, এইটা আমার ঔষধ ছিল মামুনি। আসলে আমার অনেক শরীর খারাপ, তো তাই কাজ করতে পারছি না। কাজ করতে না পারলে আমাকে বের করে দিবে তোমার মামা। টাকাও দিবে না বলল। টাকা না দিলে আমরা খাবো কি? আমার দুটো মেয়ে আছে তোমার মতন। আমি কাজ করে খাবার না নিলে তারাও না খেয়ে থাকবে। তাই শরীর খারাপের জন্য ঔষধটা তোমাকে দিয়ে আনলাম। তুমি কিন্তু কাউকে বলো না আমি যে অসুস্থ। কেমন? তুমি কাউকে কিছু বললে আমাকে কিন্তু সবাই বের করে দিবে। তখন আমার মেয়েগুলোও কান্না করবে খাবার না পেয়ে। এখন বলো তুমি কি চাও এমনটা হোক? ছোট অবুঝ রিধির বেশ মায়া হলো কাজের মহিলাটির ছোট ছোট মেয়েদের জন্য। তাই মাথা নাড়িয়ে সম্মতি দিল, কাউকে সে বলবে না কিছু। চতুর মহিলাটি রিধিকে কথার জালে ফাঁসাতে পেরে কোমরের গুজে রাখা চকলেট প্যাকেট তুলে দিল রিধির হাতে আর বলল,